নেপালের পরিস্থিতির দিকে নজর রাখবো। উন্মত্ত নেপালের নিয়ন্ত্রণ আপাতত সেনার হাতেই রয়েছে, কিন্তু সেনা নিয়ন্ত্রণে নিলেও অরাজকতা অব্যাহত রয়েছে নেপালের। যে ছবি আপনাদের দেখাবো, নেপালের নামী নিউজ চ্যানেল ক্রান্তিপুর টিভির অফিসে আগুন। আজ থেকে দেশের কোথাও যদি ভাঙচুর হয়, কোথাও যদি অগ্নিসংযোগ হয় বা লুটপাটের চেষ্টা হয়, সঙ্গে সঙ্গে গ্রেফতারি হবে, জেল, এমনকি আরো কড়া কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি নেপালের সেনা প্রধান দিয়েছেন। এবং তার মধ্যে এই ছবি আপনারা দেখুন, এই ছবি নিউজ চ্যানেলের অফিসের ছবি, নামী নিউজ চ্যানেল নেপালের ক্রান্তিপুর টিভি, সেই অফিসেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যে ছবি দেখুন, একেবারে কালো ধোঁয়ায় গোটা অফিস বিল্ডিং ঢেকে গিয়েছে। এই ছবি আমরা দেখেছি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ক্রান্তিপুর টিভির অফিসে আগুন, নামী নিউজ চ্যানেল অফিসে আগুন। একই রকম ভাবে গতকালকেও আপনাদের দেখিয়েছিলাম একেবারে উন্মত্ত জনতার রোষে সংসদ ভবন থেকে নেপালের সুপ্রিম কোর্ট, এইভাবেই আগুন লাগিয়ে দেওয়া হয়। বাদ গেল না সংবাদ মাধ্যমের অফিসও, গোটা বিল্ডিং এ আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ক্রান্তিপুর টিভির এই অফিস বিল্ডিং। ইতিমধ্যেই কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর সম্পূর্ণভাবে সেনা নিয়ন্ত্রণে রয়েছে। ইন্ডিগো নেপাল এয়ারলাইন্স আপাতত দিল্লি কাঠমান্ডু পরিষেবা স্থগিত রেখেছে। নেপাল সরকারের প্রধান সচিবালয়, সেটাও এই মুহূর্তে সেনা নিয়ন্ত্রণে রয়েছে। অশান্তির সুযোগ নিয়ে গতকাল পোখরায় ধনগড়ি জেল ব্রেক হয়েছে, সেখান থেকে বন্দীরা পালিয়ে গিয়েছে। অরাজকতা কিন্তু এখনো রয়েছে নেপালে, এবং তার মধ্যেই এই ছবি সামনে আসছে। একেবারে গ্রাউন্ড জিরো থেকে সব ছবি তুলে ধরছে জি 24 ঘন্টা আপনাদের সামনে। ক্রান্তিপুর নিউজ চ্যানেলের অফিস, সেই অফিস বিল্ডিংয়েও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে পরিস্থিতির বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। অয়ন ঘোষাল প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্রান্তিপুর নিউজ চ্যানেলের ছবি, এবং সেখানে আগুন ধরিয়ে দিয়েছে উন্মত্ত জনতা, সেই ছবি আমরা দেখছি। একটু বিস্তারিত পরিস্থিতির বিষয়ে জানবো অয়ন, আসবো তোমার কাছে। তবে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে রাখি, আমাদের সঙ্গে সরাসরি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীও রয়েছেন। দেবাশিস বাবু, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। আসবো আপনার কাছে, অয়নের কাছ থেকে এই মুহূর্তের পরিস্থিতি জানবো। অয়ন, আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা যেমনটা বলছিলাম, একেবারে বাংলাদেশের পথেই নেপাল হাঁটছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। বাংলাদেশে যেমন একটা সময়ের পর থেকে যাবতীয় গণ অভ্যুত্থান বা আন্দোলনের আর কোনো নিয়ন্ত্রণ ছিল না, নেপালের এই মুহূর্তে পরিস্থিতি সেটাই। নেপাল সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরার অপরাধে একটি গণমাধ্যম, সংবাদ মাধ্যম, তার অফিস কার্যত তছনছ করে সেখানে অগ্নিসংযোগ এমনভাবে করা হয়েছে, ভেতরে এত পরিমাণ জ্বালানি বা দাহ্য তেল ঢেলে এই অগ্নিসংযোগ করা হয়েছে যে গতকাল লাগা আগুন এখনো পর্যন্ত নেভেনি। যে ছবি এই মুহূর্তে দেখছেন তোমার মাধ্যমে জি 24 ঘন্টার দর্শকরা, তার পাশাপাশি এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট, ত্রিভুবন বিমানবন্দর আজকে সন্ধে 6টা পর্যন্ত সম্পূর্ণ সিল রাখার সিদ্ধান্ত নিল নেপালি সেনা। তারা যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন কাঠমান্ডু উইল রিমেইন ক্লোজ আনটিল 6 PM ওয়েডনেসডে। আজকে পরিবর্তিত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার আগে কোনো আন্তর্জাতিক বিমান আপাতত কাঠমান্ডুতে ওঠা নামা করতে পারবে না। এই অবস্থায় আশঙ্কা বাড়ছে নেপালের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন প্রভিন্সে আটকে পড়া ভারতীয় সহ অন্য দেশের নাগরিকদের, অর্থাৎ যারা আজ এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে নেপাল ছাড়ার পরিকল্পনা করেছিলেন, তারা অন্তত আজ নেপাল থেকে বেরোতে পারবেন না। এক্ষেত্রে তাদের নিরাপত্তা কে দেবে? দেশবাসী, তার একটা বড় অংশ এই মুহূর্তে কার্যত গণ অভ্যুত্থানের নামে হুলিগানিজম করছে, গণতন্ত্র ভূলুণ্ঠিত বলে বিশ্বের একাধিক দেশ অভিযোগ তুলছে। এই অবস্থায় নেপালি সেনার কঠোর বার্তা, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার, তারপর কঠোর থেকে কঠোরতর শাস্তি। তারই মধ্যে এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে নেপালের বিভিন্ন জায়গাতে অশান্তির খবর আসছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে গত পরশু এবং গতকালের থেকে নেপালে হিংসাত্মক ঘটনার সংখ্যা আজ ঘড়ির কাঁটায় যখন সকাল ঠিক 10টা 3 বাজে তখন অনেকটা কম। অর্থাৎ তালে ক্রমশ নেপাল কিছুটা শান্তির পথে হাঁটছে
এমনটা মনে করছে কোনো কোনো মহল, কিন্তু তার পাশাপাশি সঙ্গে থাকো তুমি, সঙ্গে থাকো। একের পর এক ছবি গত দুদিন ধরে সোমবার থেকে একের পর এক ছবি একেবারে গ্রাউন্ড জিরো থেকে জি24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরছে। একদিকে যেরকম ক্রান্তিপুর টিভি, সেখানকার নিউজ চ্যানেলের যে অফিস বিল্ডিং, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর সেনা দখল নিয়েছে এই মুহূর্তে নেপালের, কিন্তু তারপরেও অরাজকতার জায়গা রয়েছে। গত দুদিনের তুলনায় তুলনামূলকভাবে কিছুটা কম হলেও, যেমনটা অয়ন আমাদের জানাচ্ছিলেন, কিন্তু অরাজকতা এখনো রয়েছে, নৈরাজ্য এখনো রয়েছে। আর এবার যে ছবি আপনাদের দেখাবো, গতকালকেও দেখিয়েছিলাম যে সংসদ ভবনে ঢুকে একেবারে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। সেই দগ্ধ সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, সেখান থেকে জি24 ঘন্টার প্রতিনিধি প্রশান্ত ঝায়ের এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। यही है प्रतिनिधि सभा, यही है संसद भवन। चारों तरफ यहाँ पर जो हालात हैं, उस हालात को देखकर आप अंदाजा कर लीजिएगा कि 2008 में जिस नेपाल ने राजतंत्र से लोकतंत्र में कदम रखा था, उसके बाद जब 2015 में यहाँ पर संविधान बनाए गए थे, तो यही प्रतिनिधि सभा था। और यहाँ पर पूरे नेपाल से चुनकर आने वाले जो प्रतिनिधि हैं, जो एमपी हैं, जो सांसद हैं, जो देश का सिरमौर होता है, जहाँ से पूरे नेपाल के भविष्य निर्धारण होता है, उसके अंदर के हालात, चारों तरफ कांच के टुकड़े बिखरे पड़े हैं। ये ऊपर जाने की सीढ़ी, यहाँ पर रिसेप्शन, इसके बाईं तरफ जो यहाँ पर अपर हाउस, दाहिनी तरफ ये सारी चीजें यहाँ पर जल गई हैं, कुछ नहीं बचा है। जो कुछ भी अब यहाँ पर है ये अवशेष है। यहाँ पर जो कुछ भी कल हुआ वो नेपाल के लोगों के लिए बहुत बुरा हुआ है। ये हालत है संसद भवन की, ये पूरा आग है, इसके पूरे अंदर आग है, अभी चारों तरफ आग है। अभी अंदर जाने से दमकल वाले मना कर रहे हैं क्योंकि इसमें आग है। जो ये हिस्सा है ये भी पूरी तरह से खत्म हो गया है, कुछ नहीं अवशेष बचा है। ये अंदर जाने का, सभा के उपवेश में प्रवेश करने का, ये है उपवेश, जहां पर बड़े बड़े नीति निर्धारण होता था। यहाँ से सब कुछ खत्म हो चुका है, सब जला दिए गए हैं। यहाँ के टेबल कुर्सी से लेके अंदर के उपवेश के अंदर की जो चीजें हैं, कुछ अवशेष नहीं बचा है। और अभी भी यहाँ जल रहा है सब कुछ। और जो हालात हैं वो बहुत सामान्य नहीं है, क्योंकि ये लोकतंत्र की हत्या है, संसद की हत्या है, और संसद को जला दिया गया। नेपाल का प्रतिनिधि सभा यानी नेपाल के संसद की हालत, अभी भी यहाँ से धुआं निकल रहा है। ये वो संसद भवन है जहाँ पूरे नेपाल के प्रतिनिधि जब चुनकर आते हैं वो यहाँ पर बैठते, यहीं से कानून बनाते। ये पूरे हालात है प्रतिनिधि सभा की, जहाँ जिसको संसद भवन कहा जाता है। ये सारे कागज, सारे डॉक्यूमेंट फाड़ दिए गया है। यहाँ पर जगह जगह जो चेकिंग पॉइंट लगाया गया था उसको तोड़ दिया गया। इधर जो पार्किंग है, पार्किंग में एक भी गाड़ी नहीं बची है, सब कुछ तोड़ दिया गया। ये फैन है, ये फैन, ये कुर्सियां, सब कुछ यहाँ पर खत्म हो गया है। नेपाल के इस संसद भवन के अंदर कुछ भी नहीं बचा है। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নদী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস বাবু, গত সোমবার থেকে যে বদলানো পরিস্থিতি নেপালের দেখতে পাওয়া যাচ্ছে, অলির পদত্যাগ থেকে শুরু করে ঘটনাক্রম আমরা দেখলাম, কি হতে চলেছে তাহলে নেপালের ভবিষ্যৎ কি মনে হচ্ছে? নেপালের ভবিষ্যৎ কিন্তু সত্যি অন্ধকার। কাল যে আন্দোলন দেখেছিলাম আমরা, সেই আন্দোলনের গতি প্রকৃতি যেদিকে গিয়েছে সেটাকে ধ্বংসাত্মক দিকেই গিয়েছে। কারণ সংসদ ভবনে অগ্নিসংযোগ, সুপ্রিম কোর্টে ভাঙচুর, অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর বাড়ি ভাঙচুর তো দেখেছি, পাশাপাশি কোনো নেতা, মন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী কেউ বাদ যায়নি। এখন আন্দোলন তো হতেই পারে, স্বৈরাচারী সরকার থাকলে তাকে উৎপাটনের জন্য আন্দোলন হতেই পারে, গণ অভ্যুত্থান হতেই পারে, কিন্তু তারা তো দেশের সম্পদ নষ্ট করে ফেলে। অর্থাৎ দুর্বল একটি রাষ্ট্র, যার অর্থনৈতিক স্থিতিশীলতা নেই, এমন একটি রাষ্ট্রের মানে ঘুরে দাঁড়ানো খুব মুশকিল হয়ে যাবে। যে ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়েছে বা গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে সেগুলো পুনরুদ্ধার করা এবং এগুলো নির্মাণ করার জন্য যে অর্থ এবং সময় প্রয়োজন সেটা নেপালের কাছে নেই। সুতরাং দেশটা কিন্তু আরো পিছিয়ে গেল। অর্থাৎ আন্দোলন তো দরকারি, কিন্তু এখানে আমি প্রশ্ন রাখছি যে সেই নেপালের সামরিক বাহিনীর ওপর
বা পুলিশ প্রশাসনের ওপর, ঠিক আছে মবের ওপর যদি গুলি নাও চালানো হতো অন্তত প্রতিরোধ গড়ে তুলতে পারতো। সংসদ ভবনটা বাঁচানো প্রয়োজন ছিল, মানে সুপ্রিম কোর্টের উপর আঘাত, বিচার বিভাগের উপর আঘাত হলো, আইনসভার উপর আঘাত হলো। সুতরাং তারা কি চাইছে অ্যাকচুয়ালি, মানে ক্ষোভ হতে পারে দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, কিন্তু সংসদ তো আইন প্রণয়নের একটা কক্ষ দেশের, এবং সুপ্রিম কোর্ট বিচার দেয়, ন্যায় বিচার বা সংবিধানের রক্ষাকর্তা। তো সেটাকে যদি ভেঙে ফেলে নষ্ট করে তাহলে দেশের যে ভিত্তি সেটাকে নাড়িয়ে দিয়েছেন তারা। অর্থাৎ এখানে প্রকৃত আন্দোলনকারীদের সাথে যে মব, এই যে মবদের ভূমিকা নিয়ে আলোচনা করার প্রয়োজন। বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছি যে ছাত্র অপেক্ষা জামাত বা যারা ব্যান্ড ইসলামিক অর্গানাইজেশন ছিল নিষিদ্ধ, তারা আন্দোলনের মদত দিয়েছে পরোক্ষভাবে। সুতরাং এখানে দক্ষিণ এশিয়ার এই সামগ্রিক পরিস্থিতি শুধু নেপালকে নিয়ে ভাবনার সময় এসছে, তাহলে কি এটাকে বহিঃশক্তির কোনো হাত রয়েছে, নাকি নিউ লিবারাল যে মানে যারা ইনস্টিটিউশনস গুলো আছে, যারা প্রবক্তা, তারা কোন একটা চক্রান্ত করে এই যে নিউ সোশ্যাল মুভমেন্টের নাম করে এই যুবকদেরকে উস্কাচ্ছে। কোন একটি দেশ যদি স্টেবিলাইজড হয় বা ডিস্টেবল হয়, মানে রাজনৈতিক অস্থিতিশীল হয়, তাহলে সেখানে এই বড় বড় এমএনসি, বড় বড় রাষ্ট্র যারা আছে বাইরে, তাদের শাসন করতে বা অর্থনৈতিক সুবিধা নিতে সুবিধা হয়। এটা একটা বড় পরিকল্পনা নয় তো, বড় চক্র নয় তো? তাহলে দেখুন একের পর এক, আফগানিস্তানে 2021, তারপরে শ্রীলঙ্কাতে 2022, বাংলাদেশে 2024, 2025-এ নেপালে একই রকম ঘটনা ঘটলো। তাহলে এন্টার সাউথ এশিয়া বহিঃশক্তির কোনো হাত কি এই ক্ষেত্রে থাকতে পারে? দেবাশিস বাবু সঙ্গে থাকুন, আপনি সুপ্রিম কোর্টের কথা বলছিলেন, আর সুপ্রিম কোর্টের ছবি আমাদের প্রতিনিধি প্রশান্ত ঝা একেবারে সেই ছবি তুলে ধরেছে গ্রাউন্ড জিরো থেকে, যখন সুপ্রিম কোর্টও এই উন্মত্ত জনতার রোষ থেকে বাঁচলো না। দেখুন কি অবস্থা। सामने यहाँ पर सिंह दरबार है, जहाँ पर सुप्रीम कोर्ट से लेकर के बड़े सरकारी भवन हैं, उन सब भवनों की क्या हालत है। जो दाहिनी तरफ वहाँ से धुआं उठ रहा है, यानी आज नेपाल में प्रदर्शन तो नहीं हो रहा है, लेकिन जो सेना ने सत्ता संभाली है उसके बाद जो यहाँ पर जैन जी के लोग थे वो राष्ट्रपति से आज बात करेंगे, उनके मांगों पर बात होगी, और तब तक सेना यहाँ पूरे काठमांडू, पूरे नेपाल में कानून व्यवस्था अपने हाथों में ले चुकी है। ये मेल मिलाप यानी मीडिएशंस काउंसिल का सेंटर का ये ऑफिस था, और ये भी इसके बाहर इसमें भी आग लगा दिया गया। यहाँ नेपाल बार एसोसिएशन जितने एडवोकेट्स हैं वो बैठते रहे हैं, और ये भी भवन पूरी तरह से आग के हवाले कर दिया गया। लेकिन सेना ने जब से इसको पूरे नेपाल का कमान अपने हाथों में लिया है, तब से अब आंदोलन तो रुक गया है, लेकिन अभी भी सड़कों पर जो तबाही के मंजर हैं, ये सामने सुप्रीम कोर्ट से जुड़ा हुआ ये कार्यालय है, और उसकी भी हालत है जहाँ बिल्डिंगों से अभी भी जो धुआं उठ रहा है। ये पूरे नेपाल की वो हालत है जो 2 दिनों के आंदोलन के बाद, जैन जी के आंदोलन के बाद हुई है। कैमरामैन शहनवाज के साथ प्रशांत झा, जी मीडिया, काठमांडू। এই হচ্ছে সুপ্রিম কোর্টের অবস্থা। নেপালের সুপ্রিম কোর্টের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, সংসদ ভবনের ছবি এর আগে দেখিয়েছিলাম। শুধুমাত্র সুপ্রিম কোর্ট, সংসদ ভবন তো বটেই, একের পর এক নেতা মন্ত্রী তারাও আক্রান্ত হয়েছেন। গতকাল থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি, এবং শুধুমাত্র নেতা মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন তা নয়, তাদের বাসভবনে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। একের পর এক সেই ছবিও সামনে আসছে। একের পর এক মন্ত্রী, নেতা আক্রান্ত। অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী বিন্দু থাপার বাসভবনে আগুন, সেই ছবি আপনারা দেখুন। গতকাল কেপি শর্মা ওলি তার বাসভবনে এইভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়। আর এই মুহূর্তের ছবি যেটা দেখাচ্ছি, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী বিন্দু থাপার বাসভবনেও একই রকম ভাবে আগুন, ভাঙচুর। এই মুহূর্তে সেনা দখলে রয়েছে নেপাল। সেনা প্রধানের তরফ থেকে কড়া হুঁশিয়ারি, কোন রকম ভাঙচুর করা হলে, অগ্নিসংযোগ করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু তারপরেও অরাজকতা কিন্তু এখনো রয়েছে। টিভি চ্যানেল, সংবাদ মাধ্যমের চ্যানেল, একের পর এক নেতা মন্ত্রীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। একেবারে গ্রাউন্ড জিরো থেকে সব ছবি জি 24 ঘন্টা তুলে ধরছে আপনাদের সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।